বানি তার ছোটবেলাকার ছবি আর তার বাবার ছবি একসঙ্গে তোলা সেই ছবিটি বের করে কান্নায় ভেঙে পড়লে অনিরুদ্ধ এসে দেখে ফেলে যে সেই বানির ছোটবেলার ছবি দেখে চিনতে পেরে যায় যে ওই রকেটের আসল মালিক হলো এই মেয়ে আর এই মেয়ে হলো বানি। দেখতে জানতে পেরে কাছে টেনে নেয় বানিকে। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিকে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে মৌলি ফোন করে তার হবু বরকে আর বলে যে ভিকি, ভিকি তুমি কিন্তু এবার অনেক সাবধানে থাকতে হবে। তখনই ভিকি বলে, মৌলি বাড়িতে কথা হয়েছে, তোমার ড্যাড আর মমকে বলেছো আমাদের বাড়িতে বিয়ের কথা পাকা করতে? তখনই মৌলি বলে, আগে বিয়ের কথা পরে, আগে আমার কথা আগে মন কান খুলে শুনে রাখো ভিকি, তুমি এই যে ঝামেলার মধ্যে পড়েছো সেটা আগে চপ করো। তখনই ভিকে বলে, তোমার কথা আমি বুঝতে পারলাম না মৌলি। তখনই মৌলি বলে, কেন বুঝতে পারোনি? ওই যে যেই মেয়েটা নিয়ে সমস্যা হচ্ছে, সেই সেই মেয়েটাকে নিয়ে তোমার সমাধান করতে হবে, বাণীদের মুখ বন্ধ করতে হবে। ওরা আবারও বাড়িতে এসে যে অসভ্যতামিটা করেছি সেটা আমি সব করেছি, কিন্তু এবার যা করো তোমাকে করতে হবে। এই বলে ফোনটা রেখে দেয়। তখনই বান্টি আসে আর বলে যে মৌলি ম্যাডাম, আপনার কথা মতো সব কাজ করে দিয়েছি। আপনি যেভাবে আমাকে বলেছিলেন, আপনি আমাকে খবর দিয়ে যেমনটা বলতে বলেছিলেন আমি ঠিক তেমনটাই তো বলে দিয়েছিলাম। এরপরে দেখা যায় যে মৌলি বলে, হ্যাঁ বান্টি, তুমি ছিলে বলে আজকে অনেক উপকার হয়েছে আমার, তুমি আমাকে অনেক সাহায্য করেছো। যেভাবে তোমাকে বলবো ঠিক সেভাবেই চলবে, কিন্তু একটা একটা কথা মাথায় রাখবে, এইসব কিছু যেন তোমার বড় ম্যাডাম মানে গ্র্যান্ড মামি যারা জানতে না পারে। তখনই নয়নতারা এসে সে কথাটি শুনে ফেলে আর বলে, গ্র্যান্ড মামি জানতে পারবে না? কি জানতে পারবে না? বান্টি, কি কি লুকোচুরি হচ্ছে এখানে? তখনই বান্টি বলে, ম্যাডাম সেরকম কিছু না, আসলে মৌলি ম্যাডাম আমাকে কিছু দায়িত্ব দিয়েছিল তো তাই করেছি, তাই বলছে যে যেন আপনি সেটা না জানতে পারেন। আসলে আসলে সেসব কিছু না, আসলে মৌলি ম্যাডামের মনটা ভালো নেই তো, সহজ সরল একদম নিষ্পাপ মেয়ে তো, তাই তাকে একটু সান্ত্বনা দিচ্ছিলাম। তখনই দেখা যায় যে নয়নতারা বলে, আমার খাচ্ছ, আমার পড়ছো, আবার আমার বিরুদ্ধে যাচ্ছ, রাস্তা থেকে তুলে নিয়ে এসে কি আমি তোমার কাছ থেকে এটা আশা করি এখন আমার বিরুদ্ধে চক্রান্ত করছো? তখনই বান্টি বলে, না না ম্যাডাম, এটা কেন বলছেন? আপনার বিরুদ্ধে চক্রান্ত কেন করতে যাব না? আপনার বিরুদ্ধে কোনো চক্রান্ত করছি না তো ম্যাডাম। তখনই দেখা যায় যে নয়নতারা বলে, আমি ভালোই বুঝতে পারছি তোমরা আমাকে নিয়ে কি চক্রান্ত করছো। তখনই মৌলি বলে, না না গ্র্যান্ড মামি, তুমি ভুল বুঝছো, তোমাকে নিয়ে কোনো চক্রান্ত হচ্ছে না, বিশ্বাস করো গ্র্যান্ড মামি, তোমাকে নিয়ে চক্রান্ত করবো কেন? গ্র্যান্ড মামি, তুমি সত্যিই ভুল বুঝছো। তখনই নয়নতারা মনে মনে বলে, আমি খুব ভালো করেই বুঝতে পারছি, তুমি আমার নাতনি বলে কথা, তুমি আমার বিরুদ্ধে যাচ্ছ। তোমাকে আমি এই বাড়িতে নিয়ে এসে যেই জায়গাটা তোমাকে দিয়েছি সেই জায়গা থেকে তোমাকে সরাতে আমার 2 মিনিটও লাগবে না, তাই আমিও চুপ করে থাকবো না। এরপরে দেখা যায় পিনাকি আর ঈশানী ঘরে বানি আর মৌলিকে নিয়ে কথা বলে। তখন পিনাকি বলে, ঈশানী আমি একটা কথা বুঝতে পারছি না যে বানি এটা কেন করলো, আমি এই বানিকে সত্যি চিনতে পারছি না। তখন ঈশানী বলে, হ্যাঁ পিনাকি, আমিও বুঝতে পারছি না যে বানি এমনটা কেন করছে, এই বানিকে তো আমিও চিনতে পারছি না, বানি তো শুধু শুধু কোনো কিছু করার মেয়ে না, তবে তবে এরকমটা কেন করছে, মৌলির সঙ্গে এমনটা কেনই বা করছে সেটাও তো বুঝতে পারছি না। বানি তো আমাদের ভালো চায়, বানি সবসময় চেয়েছে যে রায়বাড়ির ভালো হোক, কিন্তু এটা কেন হচ্ছে? তখনই পিনাকি বলে, আমিও বুঝতে পারছি না, কিন্তু আমার মনের মধ্যেও খুঁত খুঁত করছে যে বানি এমনটা কেন করছে। বানি তো এরকম মেয়ে নয়, তবে এরকম হয়ে গেল কেন? কেন মৌলির বিয়েটা ভেঙে দিতে চাইছে? কেন বারবার এক কথা নিয়ে বারবার এ বাড়িতে এসে ঝামেলা পাকাচ্ছে? সেটাও তো মাথাতে আসছে না। তখনই সেখানে নকুল আসে আর বলে, আসতে পারি? আসতে পারি এনাকে পিনাকি দা? তখনই পিনাকি বলে, হ্যাঁ হ্যাঁ নকুল দাদা, আসুন আসুন এখানে, দাদা দাদা এখানে বসুন। তখনই নকুল বলে, একটা কথা বলতে আসলাম, আসলে একটা কথা বারবার মাথাতে ঘুরছে, উত্তরাধিকারী উত্তরাধিকারী। তখনই দেখা যায় যে পিনাকি বলে, দাদা কিসের উত্তরাধিকারী, কি বলতে চাইছেন? তখনই পিনাকি বলে, আসলে বলতে চাইছি যে উত্তরাধিকারী একটা সত্য, যে সত্যটা জানলে এবারই সব কিছু আলাদা হয়ে যাবে, যেমন পরিবেশ আছে সম্পূর্ণ আলাদা পরিবেশ হয়ে যাবে, সেই সত্যটা আমি বলতে চাই, কিন্তু সে সত্যটা তোমরা কিভাবে নেবে সেটাই তো বুঝতে পারছি না। তখন ঈশানী বলে, দাদা কি বলতে চাইছেন আপনি? দাদা মন খুলে বলুন না, কি বলতে চাইছেন? আপনার সব কিছু মনে পড়ে গেছে? তখনই পিনাকি বলে, দাদা মনে পড়ে গেছে, আমাকে চিনতে পেরেছো? তখনই নকুল বলে, হ্যাঁ হ্যাঁ পিনাকি পিনাকি, এই চিনতে পেরেছি তো। তখনই পিনাকি বলে, তাহলে কি বলবে দাদা বলো? তখনই দেখা যায় ঈশানী বলে, হ্যাঁ নকুল দাদা কি বলবেন বলুন, আমি শুনতে চাইছি তো, আপনি কি বলতে চাইছেন? তখনই নকুল বলে ওঠে, উত্তরাধিকারী, আসলে এবারই আসল উত্তরাধিকারী। তখনই দেখা যায় যে তখনই অন্তরা আর আরজু চলে আসে আর বলে যে, বাবা বাবা এখানে? আসলে আন্টি বুঝতে পারিনি বাবা কখন ঘর থেকে বের হয়ে এসেছে, ক্ষমা চাইছি, বুঝতে পারিনি। তখনই দেখা যায় ঈশানী বলে, না না এরকমটা কেন ভাবছো, এরকমটা ভেবো না, দাদা এসেছে আমাদের সঙ্গে গল্প করছে, করুক না। তখনই দেখা যায় ঈশানী আবার বলে, দাদা কি বলতে চাইলেন যেন? তখনই নকুলের আবারও সব কিছু গুলিয়ে যায়, আবারও বলে,
কি যেন বলতে চাইছিলাম আসলে ভুলে গেছি, মনে করতে পারছি না। উত্তরাধিকারী, আর কিছু মনে করতে পারছি না তো কি বলতে এসেছিলাম এখানে। তখনই ঈশানী বলে যে দাদার হয়তো সমস্যাটা বেড়েছে, কিছু সময় মনে পড়ছে, কিছু সময় আবার ভুলে যাচ্ছে। দাদা দাদা মৌলির কথা কিছু বলতে চাইছে না তো? মৌলি কিছু করেনি তো? তখনই পিনাকি বলে আমারও তো এরকমই সন্দেহ হচ্ছে ঈশানী, যে দাদা মৌলির কথা বললো না তো, কেন এরকমটা করছে দাদা? তখনই নকুলের আশপাশটা ভালো করে ঘুরে আর একই কথা বলে উত্তরাধিকারী, এবারে আসল উত্তরাধিকারী। তখনই দেখা যায় যে ঈশানী বলে এবারে উত্তরাধিকারী তো মৌলি। দাদা মৌলি কিছু করেছে আপনাকে? আমাকে বলুন দাদা, কিছু করেছে আমাদের মৌলি? তখনই নকুল বলে না না সেরকম কিছু না, আসলে কি যেন বলতে এসেছিলাম ভুলে গেছি। তখনই আরজু বলে আন্টি কিছু মনে করবে না, আমি বাবাকে নিয়ে যাচ্ছি। আসলে বাবার মাথায় এখন বেশি একটু সমস্যা হচ্ছে, কিছু সময় মনে পড়ে, কিছু সময় ভুলে যায় তো, এজন্য বাবা এরকমটা করছে। কখন বের হয়ে এসেছে আমরা কিছুই বুঝতে পারিনি। তখনই অন্তরা বলে হ্যাঁ আন্টি, আমরা কেউ কিছু বুঝতে পারিনি, ক্ষমা করবেন। তখনই এই দেখা যায় যে ঈশানী বলে না না আমরা কিছু মনে করিনি, দাদা এসেছে ভালোই লেগেছে, দাদা কিছু একটা বলতে চলেছে, দাদার এই শরীরটাও কেমন যেন দিনে দিনে হয়তো খারাপের দিকে যাচ্ছে, আমাদেরকে কিছু একটা তো করতে হবে। তখনই দেখা যায় যে পিনাকি বলে একদম ঠিক বলেছো। এরপরে নকুল চলে গেলে তখন অন্তরা অন্তরা নকুলকে নিয়ে গেলে তখনই ঈশানী বলে আমাদেরকে ভালো করে জানতে হবে কিন্তু যে দাদা কি বলতে চাইছে। এরপর অন্যদিকে দেখা যায় যে অনিরুদ্ধ বাজার করে বাড়িতে আসলে তখন তানিয়া দৌড়ে গিয়ে বলে বাবা বাবা মায়ের কি হয়েছে? মায়ের সব সময় কান্নাকাটি করছে আর নিজের গালে নিজেই চড়াচ্ছে। মাকে খুব কষ্টে আছে, বলো না বাবা মায়ের কি হয়েছে? মাকে জিজ্ঞাসা করলে মা কিছুই বলছে না বাবা। তখনই দেখা যায় যে অনিরুদ্ধ বলে বাণী এখনই সেই কথা নিয়েই পড়ে আছে, এখনই সেটা নিয়েই কষ্ট পাচ্ছে। তখনই দেখা যায় সাথী বলে হ্যাঁ অনিরুদ্ধ, আসলে বাণী সে কথাটা নিয়ে এখনো সে কষ্ট পাচ্ছে, সব সময় কান্নাকাটি করছে, মেয়েটা তো এভাবে চলে অসুস্থ হয়ে পড়বে। তখনই তানিয়া বলে বাবা মায়ের কি হয়েছে আমাকে বলো, মাকে কে বকা দিয়েছে, আমি তাকে বকা দেবো। এরপরে দেখা যায় অনিরুদ্ধ বলে আমি দেখছি প্রিন্সেস তোমার মন খারাপ করার কোনো প্রয়োজন নেই, তুমি এখানে থাকো, আমি তোমার মায়ের সঙ্গে কথা বলে আসছি, কি হয়েছে আমি জিজ্ঞাসা করছি, তুমি একদম ভেবো না, তোমার মায়ের কিচ্ছু হবে না, বাবা আছে তো। তখনই তানিয়া বলে হ্যাঁ বাবা তুমি আছো, তবুও যেন মা কেমন কান্নাকাটি করছি, ভালো লাগছে না মাকে এভাবে দেখতে, বাবা তুমি কিছু একটা করো। তখনই অনিরুদ্ধ বলে কিচ্ছু চিন্তা করো না প্রিন্সেস, আমি আছি, আমি দেখে নেব, কিচ্ছু হবে না তোমার মায়ের, তুমি এখানে চুপটিও করে বসো। তখনই সাথী মনে মনে বলে মেয়েটার কি এমন হলো, মেয়েটা কেন যে ওদের ভালো করতে গেল কিছু বুঝতে পারছি না, মেয়েটাকে ওখানে না গেলেই হতো। অনিরুদ্ধ মেয়েটাকে কেনই বা ওখানে ওদেরকে ভালো করতে যেতে হলো, এটাই তো বুঝতে পারছি না। তখনই বিদ্যুতের মা বলে হ্যাঁ অনিরুদ্ধ বাবা, আসলে বাণী না গেলেই হতো, বাণী নিজের বিপদ নিজেই ডেকে আনছে। এরপরই দেখা যায় যে অনিরুদ্ধ বাণীর খোঁজে ঘরের মধ্যে গেলে বাণী ভিতরে তার বাবা আর তার ছোটবেলার ছবি নিয়ে কান্নাকাটি করছিল আর বলে বাবা তুমি তো জানো তোমার মেয়ে কখনো অন্যায় করতে পারে না, তোমার মেয়ে কখনো অপরাধ করতে পারে না, কারোর বিপদ দেখে চুপ করে বসে থাকতে পারে না, আমি যা কিছু করছি ও বাড়ির ভালোর জন্যই তো করছি। আমি একটা জিনিস বুঝতে পারছি না বাবা, ও বাড়িতে আমার একটা টান কেন, কেন ও বাড়িতে এমন একটা টান আসে, ওই মাকে দেখেও আমার কেমন যেন ভিতরে মনে হয় একটা মাতৃত্ব টান আছে, কেন বাবা আমি আর নিতে পারছি না বাবা, বাবা কেন আমার সঙ্গে এমন হচ্ছে, আমি তো ভালোই করতে চাইছি আর খারাপ হয়ে যাচ্ছি। তখনই অনিরুদ্ধ ভিতরে এসে দেখতে পায় তার হাতে একটা ছবি নিয়ে এসে কান্নাকাটি করছে। তখন অনিরুদ্ধ আস্তে আস্তে কাছে আসতে যায় আর বলে যে বাণী তুমি কি করছো, কার ছবি নিয়ে কাঁদছো? তখনই বাণী বলে কে মিস্টার চ্যাটার্জি, আসলে আমি বাবার ছবি আমার কাছে, কিছু না আপনি আসুন। এরপরেই বাণী ছবিটা লুকিয়ে রাখে চাদরের নিচে আর বলে মিস্টার চ্যাটার্জি আমি আর নিতে পারছি না এই সব কিছু, কেন আমার সঙ্গে এমন হচ্ছে বলতে পারেন, আমি তো যা কিছু করছি ভালোর জন্যই তো করছি। তখনই অনিরুদ্ধ বলে বাণী আমি জানি তুমি ভালোর জন্য করছো, কিন্তু কি করা যাবে বলো, কেউ তোমার এই ভালোটা বুঝতে পারছে না, মলিও এই ভালোটা বুঝতে পারছে না। তখনই দেখা যায় যে বাণী বলে মিস্টার চ্যাটার্জি আমি যা কিছু করছি আমি সত্যি ও বাড়ির ভালোর জন্য করছি, ওই ছেলেটা একদম ভালো না, ওই ছেলেটা ও বাড়িতে গেলে মলি দিদিমণির জীবনটা নষ্ট হয়ে যাবে, ও বাড়ির সবার জীবনটা তস নস করে দেবে, সেটার জন্য আমি ও বাড়ির ভালোর জন্যই তো ও বাড়িতে গিয়েছিলাম, কিন্তু আমার ভালোটা কেউ বুঝতে পারছে না। তখনই অনিরুদ্ধ বাণীকে জড়িয়ে ধরে বলে বাণী এতটা ভেবো না, সব কিছু ঠিক হয়ে যাবে, কেন এত দূর ভাবছো, এত দূর ভেবো না বাণী। তখনই বাণী বলে কেন ভাববো না বলতে পারেন মিস্টার চ্যাটার্জি, আমি যা করছি মায়ের জন্য করছি, মলি দিদিমণির জন্য করছি, ওরা তো আমার নিজের মানুষ মতো ছিল, আমি জানি যে মলি দিদিমণি আমাকে সহ্য করতে পারে না, কিন্তু আমি তো তাকে ভালো চাই, তার ভালো চাওয়ার জন্যই তো আমি ওই ছেলেটার বিরুদ্ধে সব প্রমাণ করেছি, কিন্তু বুঝতে পারছি না যে এটা কেন হচ্ছে, কিসের জন্য হচ্ছে, যে যতবার আমি এই সব কিছু করতে যাচ্ছি ততবার আমি ফেসে যাচ্ছি। তখনই অনিরুদ্ধ বলে বাণী একটা কথা বলছি শোনো, আমি তোমাকে আগেও বলেছি এখনো বলেছি যে ওদের ভালো করতে গেলে তুমিই বিপদে পড়বে,
তারপরেও এখন তুমি যেহেতু ওদের ভালো করতে চাইছো, তাই তোমাকে একটা পরামর্শ দিচ্ছি বানি। তুমি যা কিছু করবে এভাবে ফট করে কিছু বলতে যেও না। আগে প্রমাণ জোগাড় করবে, প্রমাণ হাতে রেখে তারপরে তুমি ওদের সঙ্গে লড়াই করতে যাবে, না হলে কিন্তু তোমার কথা কেউ বিশ্বাস করবে না বানি। আমি কি বলছি তুমি বুঝতে পারছো তো? তখনই বানি বলে, হ্যাঁ মিস্টার চ্যাটার্জি, আমি বুঝতে পারছি, আগে প্রমাণ জোগাড় করতে হবে, তারপরে ওদের সঙ্গে মুখোমুখি লড়াই করতে হবে, সেটাই তো বলছেন। তখনই অনিরুদ্ধ বলে, হ্যাঁ বানি, আমি তোমাকে সেটাই বলছি, সেরকমটাই করতে হবে। তাহলে তাহলে উচিত জবাব দিতে পারবে তুমি, না হলে কিন্তু ওদের সঙ্গে তুমি পেরে উঠবে না। তখনই বানি বলে, হ্যাঁ মিস্টার চ্যাটার্জি, আমি বুঝতে পেরেছি। আমি এবার এবার আমার জীবনের একমাত্র টার্গেট হবে ওই ভিকের মুখোশ খুলে দেওয়ার। আমি ভিকের মুখোশটা ওই রায়বাড়ির সবার সামনে খুলে দেবো। হ্যাঁ, এবার আমি ওদের বিয়েটা আটকাতে পারিনি, কিন্তু আমি শেষ মুহূর্তে ওদের বিয়েটা যে করে আটকে দেবো। এরপরে অনিরুদ্ধের ফোন আসে, অনিরুদ্ধকে বাইরে ডাকা হয়। তখনই অনিরুদ্ধ বলে, বানি আমাকে বাইরে যেতে হবে, এমার্জেন্সি কাজ পড়ে গেছে, তুমি এদিকে সামলাও। আর এত মন খারাপ করো না বানি, আমি তো আছি, আমি এদিকটা দেখছি, ওদিকটাও দেখবো, আমি তোমার পাশে আছি, তোমার পাশে যেভাবে ছিলাম সেভাবে আছি, তুমি একদম চিন্তা করো না। আর নিজেকে একটু একটু নিজেকে সান্ত্বনা রাখো। তুমি যদি এভাবে ভেঙে পড়ো তাহলে প্রিন্সেসের কি হবে? প্রিন্সেস কিন্তু তোমার কান্নাকাটি দেখে একেবারে ভয় পেয়ে যাচ্ছে, বারবার আমাকে বলছে, বাবা কি হয়েছে, মা এভাবে ভেঙে পড়ছে কেন? এই জন্য বলছি বানি, নিজেকে একটু সংযুক্ত রাখো। এরপরে দেখা যায় যে অনিরুদ্ধ চলে গেলে বানি ঠাকুরকে ডেকে বলে যে, ঠাকুর অনিরুদ্ধ বাবুকে ভালো রাখুন, যেখানেই যাচ্ছে ভালো যেন থাকে। এরপরেই দেখা যায় যে বানি মনে মনে বলে, আমাকে সত্যটা বের করতেই হবে, যে করেই হোক আমি ওই ভিকের আসল মুখোশটা বের করে দেবো। এরপরে বানি যখন বাইরে আসে তখন ভিকে বানিদের বাড়িতে চলে আসে, আর বানি এটা দেখে তো অবাক হয়ে যায়, বলে, তুমি এখানে কি করছো? তুমি এখানে কেন এসেছো? তখনই ভিকে বলে, কেন, আমি কি এখানে আসতে পারি না? আমি এখানে আসতে পারি, আমি দেখতে আসলাম যে তোমরা কোথায় থাকো, এটাই তো দেখতে আসলাম। তখনই সাথী বলে, এটা কে বানি, তোমার বন্ধু? তখনই বানি বলে, না না মাসিমণি, ও আমার বন্ধু হতে যাবে কেন? এরকম মানুষ আমার বন্ধু হতে পারে না, ইনি তো হলো মৌলি দিদিমণির বন্ধু। তখনই দেখা যায় যে বিকি বলে যে, এই যে ম্যাডাম, অনেক হয়েছে, আমি আর চুপ করে থাকতে পারবো না, আমার বিরুদ্ধে এত চক্রান্ত কিসের জন্য, এত চক্রান্ত কিসের জন্য করা হচ্ছে? তখনই বানি বলে, যা করছি বেশ করেছি, ওই মেয়েটার সঙ্গে তুমি যে অন্যায়টা করেছো, তারপরে তুমি মৌলি দিদিমণির সঙ্গে যেটা করতে চলেছো সেটা তো আমি মেনে নেবো না, কারণ ওরা আমার পরিবার, আমি ওদের ভালো চাই। তুমি যদি ও বাড়িতে মৌলি দিদিমণির বিয়ে করো তাহলে মৌলি দিদিমণির জীবনটা নষ্ট করে দেবে, সেটা তো আমি কিছুতে হতে দিতে পারবো না। তখনই দেখা যায় যে বিকি বসে পড়ে সোফায় আর বলে যে, আমার সঙ্গে কারা এসেছে দেখো। এরপরে বিকি গন্ডাদেরকে নিয়ে এসে বাণীদের ঘরের সব জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে দেয় আর বলে যে, কেমন হচ্ছে, কেমন লাগছে এখন? তখনই সাথী বলে, এই যে ছেলে, তুমি কি করছো? এটা করো না, দেখো তুমি এটা কেন করছো, সবকিছু ভেঙে ফেলো না। বাণী কিছু একটা বলো বাণী। তখনই বাণী কোনো কথাই বলে না, চুপটি করে শুধু শুধু ভিকির সব ব্যবহার দেখতে থাকে আর মনে মনে বলতে থাকে যে, আমি জানি, আমি বুঝতে পারছি তোমার আসল উদ্দেশ্য, কিন্তু সেটা আমি সফল হতে দেব না। তখনই ভিকি বাণীর সামনে এসে বলে, যেটা করলাম সেটা মনে রেখো, এরপরে যদি তুমি আবারও আমার আমার বিরুদ্ধে যে কোনো কথা বলতে যাও ও বাড়িতে, তাহলে কিন্তু আর ছেড়ে দেব না, তাহলে কিন্তু সিনেমার মতো গল্প বানিয়ে দেবো। আর একটা কথা মাথায় রেখো, তোমার মেয়ে তো যে স্কুলে যায়, স্কুলে পড়াশোনা করে, যে রাস্তা দিয়ে যাওয়া আসা করে, সব কিছু কিন্তু আমি চিনি, তাই তোমার মেয়েকে কিন্তু তুমি সাবধানে রেখো। যদি আমার বিরুদ্ধে তুমি যাও তাহলে কিন্তু ভালো হবে না, তোমার মেয়ের জীবনটা কিন্তু খারাপ হয়ে যাবে বলে দিলাম। তখনই দেখা যায় বানি তবুও কোনো কথা বলে না। এরপরে দেখা যায় ভিকি বলে, কি হলো, কি হলো ম্যাডাম, এভাবে চুপ করে আছো কেন, বলো, কিছু বলো। তখনই দেখা যায় যে সাথী বলে, বানি কিছু বললে না তুমি, এই ছেলেটা এত কথা বলে যাচ্ছে। তখনই দেখা যায় যে ভিকি বলে, আপনি চুপ করুন, আমি তো কথা বলছি এই ম্যাডামের সাথে, এই ম্যাডাম কি ভেবেছে আমাকে এভাবে সবার সামনে হ্যারেস করবে আর আমি সেটা মেনে নেব? কিছুতেই না, আমি কিছুতেই এগুলো মেনে নিতে পারবো না। মৌলির কাছে আমার খারাপ বানাচ্ছে, মৌলিদের বাড়িতে আমাকে আমাকে ভিলেন বানাচ্ছে, সেটা তো আমি কিছুতেই মেনে নিতে পারবো না, কিছুতেই এটা হতে দেবো না। তখনই বানি বলে, যেটা সত্যি সেটাই হবে। এরপরে দেখা যায় ভিকি বলে, কান খুলে শুনে রেখো, আমি যেটা বললাম আমি কিন্তু সেটাই করব, তুমি কিন্তু দ্বিতীয়বার আর আমার বিরুদ্ধে কোনো চক্রান্ত করতে যেও না। আমি তো তোমার সঙ্গে কিছু করছি না, তাহলে তোমারও তো গায়ে বাজছে কেন? তুমি থাকো না তোমার মতো, আমি যেটা করছি সেটা ভালোর জন্যই করছি। আমি মৌলিকে ভালোবাসি, তাই মৌলিকে বিয়ে করতে চলেছি। আমাদের বিয়েটা যদি তুমি ভাঙতে যাও তাহলে কিন্তু তোমার এই সংসারটা আমি ভেঙে দেবো বলে দিলাম। এরপরে ভিকি চলে গেলে তখন বানি খুবই রেগে থাকে, আর তখন বিদ্যুতের মা বলে, এ বানি, তুই কিছু বললি না কেন, তুই ভয় পেয়ে গেছিস ওদের ওদের কথা শুনে? তখনই বানি বলে, তোমার কি হয় মামনি, যে আমি ওদের কথায় ভয় পেয়ে গেছি? না, আমি ওদের কথায় কখনোই ভয় পাইনি, আমি ওদের কথায় কেন ভয় পাবো? কিন্তু একটা কথা বুঝতে পেরেছি যে ওরা ওরা
ভয় পেয়েছে আমাকে দেখে। তখনই বিদ্যুতের মা বলে, কি বলছিস? তখনই বাণী বলে, হ্যাঁ। তখনই সাথী বলে, কি করতে চাইছো বাণী তুমি? তখনই বাণী বলে, আমি এখন একটা জিনিস বুঝতে পেরেছি যে এর পিছনে বড় কোনো হাত আছে। শুধু এই ছেলে একা একা এই সব কিছু করছে না। আমি বুঝতে পেরেছি যে এর পিছনে অবশ্যই মৌলি ম্যাডাম আছে। মৌলি দিদিমণি এই সব কিছু বলেছে, না হলে এই ছেলের পক্ষে আমার বাড়ি, আমার মেয়ে কখন স্কুলে যায় সব কিছু জানার এতটাও সহজ ছিল না। আসলে মৌলি দিদিমণি এই সব কিছু ছেলেটাকে বলে দিয়েছে, কারণ মৌলি দিদিমণি কি নোংরামো করতে চলেছে সেটা জানতে হবে আগে। তখনই বিদ্যুতের মা বলে, এই মেয়েটা এতটাই নোংরা হয়ে গেছে? তখনই সাথী বলে, হ্যাঁ। মৌলি মৌলির হাবভাব আমারও একদম ভালো লাগছে না, কারণ ছোট থেকেই মৌলি অনিরুদ্ধকে ভালোবেসে গেছে, ওকে বিয়ে করতে চেয়েছি। কিছুদিন আগেও তোমাদের ডিভোর্স পেপার হাতে ধরিয়ে দিয়েছিল, আর সে মেয়ে হঠাৎ করে বিয়ের জন্য রাজি হয়ে গেল। এটা একটা একটা কেমন লাগছে না কথাটা? তখনই বাণী বলে, হ্যাঁ, সেটাই তো বড় বিষয়। আমিও জানতে চাই যে মৌলি দিদিমণি কেন এই ছেলেটাকে বিয়ে করতে চলেছে। আমার মনে হয় যে মৌলি দিদিমণি সব বিষয়টা জানে, জেনেও সব কিছু লুকিয়ে রাখতে চাইছে, কিন্তু কেন রাখতে চাইছে সেটা জানতে হবে আগে। এরপরে দেখা যায় বিদ্যুতের মা বলে, আসলে এই মেয়েটাকে একদম বিশ্বাস নেই। এই মেয়েটা নিজের জীবনটাও নিজে বাজি রাখতে পারে, এভাবে একটা ছেলের সঙ্গে বিয়ে করছে যে ছেলেটা খারাপ ও জানার পক্ষেও। তখনই সাথী বলে, একদম ঠিক, এই মেয়েটা একেবারেই অন্যরকম হয়েছে। মনে হয় না এটা ঈশানীর মেয়ে। ঈশানী এত ভালো একজন মানুষ, কিন্তু তার মেয়ে এত জঘন্য মনের মানুষ। সত্যি আমি ও সময়ে অবাক হয়ে যাই যে এই মেয়েটা নাকি ঈশানীর